দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজন বাংলাদেশের সম্পদ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ রায়হান। দর্শক, আজ আমরা কথা বলবো বাংলাদেশের চা শিল্প নিয়ে এবং চা শিল্পের বিভিন্ন নানান দিক নিয়ে আলোচনার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দুজন অতিথিকে। একজন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, যিনি ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন ডানকান ব্রাদার্স বাংলাদেশ লিমিটেডে, এবং আরেকজন আছেন মোহাম্মদ নিয়াজ আলী চিশতি, যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ বট লিফ টি ফ্যাক্টরি ওনার্স অ্যাসোসিয়েশন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। শুরুতেই আমরা যাচ্ছি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের কাছে। মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আপনি দীর্ঘদিন এই চা সেক্টরে আছেন এবং বলা যায় যে বাংলাদেশে যে ট্রেডিশনাল টি স্টেট সেটির দেখভাল করছেন, এবং বাংলাদেশের এখন পর্যন্ত সর্ববৃহৎ যে প্রতিষ্ঠান ডানকান ব্রাদার্স বাংলাদেশ লিমিটেড, সেটার আপনি ব্যবস্থাপনা পরিচালক। তো আপনার কাছে আসলে কি মনে হয় যে চা শিল্প বাংলাদেশে কতদূর এগোলো কিংবা কতদূর এগোনোর কথা ছিল? চা শিল্পটা হচ্ছে একটা সামাজিক ব্যবসা এবং এটা হচ্ছে একটা আমরা যেটাকে বলি গ্রিন শিল্প, একটা সবুজায়ন শিল্প এবং শ্রমঘন একটা শিল্প। এবং এটা হচ্ছে আমদানি, আমরা চা উৎপাদন না করতাম তাহলে তো আমাদেরকে আমদানি করতে হতো। তো এটা একটা আমদানির সম্পূরক একটা শিল্প। তো যেটাতে আমাদের অনেক শ্রমিক কাজ করে এবং এই আমাদের চা বাগানগুলো এমন জায়গার মধ্যে অবস্থিত, একদম বর্ডার এরিয়াগুলোতে, যেখানে অল্টারনেট কোনো ইনকামের কোনো সুযোগ নেই। তো সেই জায়গাতে আমরা যারা ট্র্যাডিশনাল চা বাগানগুলো আমরা ম্যানেজমেন্ট করি, আমাদের এই চা বাগানগুলো বয়স প্রায় 150 বছরের, এবং আমাদের যে গাছগুলো আছে অনেকগুলোই আছে 100 বছরের বেশি। তো এই শিল্পটা যেটা হচ্ছে যে এখানে অনেকগুলো মেজারমেন্ট আছে, যেটাকে বলতে বোঝাচ্ছি বেশ কিছু স্টেপ বাই স্টেপ আমরা কাজগুলো করি। তো সেখানে আমরা অনেক যত্নের সাথে প্রথমে নার্সারি থেকে শুরু করি, তারপরে চারা আমরা যে জমিতে আমরা চারাগুলো রোপণ করি সেখানে আমরা ল্যান্ড প্রিপারেশন করি, তারপরে সেখানে চারা লাগাই, সেই চারার যত্ন নেই, তারপরে একটা নির্দিষ্ট সময় পরে 5-6 বছর পর থেকে কিছুটা উৎপাদন শুরু হয়, তারপরে 10-12 বছরে আমরা পরিপূর্ণ একটা উৎপাদন পাই। সেখান থেকে আমরা প্রতি বছর যত্ন করতে করতে, সেটাকে বলে আমরা প্রুনিং বলি, 4 বছর পর পর প্রুনিং করি। এরকম বেশ কিছু পরিচর্যা আছে, সেগুলো করে আমরা এখান থেকে উৎপাদন করি। সেই উৎপাদনের যে ফসলটা সেটা আমরা ফ্যাক্টরিতে আনি, ফ্যাক্টরিতে প্রসেস করে আমরা আমাদের অকশনের মাধ্যমে সেল করি। তো এই শিল্পটা আগে আমাদের রপ্তানিমুখী ছিল, কিন্তু আমাদের দেশের জনসংখ্যা বেড়ে যাওয়ায়, আমাদের আভ্যন্তরীণ যে কনজাম্পশন সেটা বেড়ে যাওয়ায় এখন আমাদের রপ্তানিটা অনেক কমে গেছে। তারপরেও আমি বলবো যে আমাদের প্রথম দিকে যেরকম আমাদের টেকনোলজি ছিল, আমাদের ফ্যাক্টরি মেশিনারি ছিল, বা জনবলের যে দক্ষতা ছিল, সেটা অনেক দূর এগিয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম যেটা হয়েছে যে আমাদের বিভিন্ন রকমের আমাদের কিছু প্রতিবন্ধকতা এসছে, যেটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জের মতো দাঁড়িয়েছে, যেটা আমরা এখন সবাই মিলে চেষ্টা করছি সেটাকে সমাধানের জন্য। সেখানে সরকারও এগিয়ে এসছেন, আমাদের টি বোর্ডও এগিয়ে এসছেন, আমাদের যারা আমরা অ্যাসোসিয়েশন আছে, আমাদের বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন, আমরা সবাই মিলে চেষ্টা করছি। তো টেকনোলজিক্যালি আগের থেকে আমরা অনেক এগিয়েছি, কিছু চ্যালেঞ্জ আছে, সেগুলো আমরা সবাই মিলে আপনার উত্তরণের চেষ্টা করছি। আপনার কাছে আসবো, একটু নিয়াজ আলী চিশতি ভাইয়ের কাছে যেতে চাচ্ছিলাম যে আপনি একটু বলবেন যে ওনারা তো সেই ট্রেডিশনাল সিস্টেমে যেভাবে একটি চা বাগান পরিচালিত করেন সেভাবে তারা করে আসছেন। আপনারা কিন্তু তাদের থেকে অনেক কম সময়ে এই বিজনেসে এসেছেন এবং নতুন একটি ডাইমেনশন আপনারা দেখাতে সক্ষম হয়েছেন। তো কি মনে হয় সেই বিজনেসের সাথে আপনাদের বিজনেসের আসলে পার্থক্যটা কোন জায়গায়? ট্রেডিশনটি ওনারা করছেন সেই 1848 সালে মালন ছাড়া যে চা বাগান থেকে বাংলাদেশের চা শিল্পটা জন্ম, সেখানে 1500 একর নিয়ে শুরু। আজকে তার পরিমাণ প্রায় আপনার 2,40,000 একরের বেশি পরিমাণ জায়গাতে চা হচ্ছে। আমাদের এখানে যেটা হচ্ছে, বিশেষ করে উত্তরবঙ্গে পঞ্চগড়, ঠাকুরগাঁ, নীলফামারী, সৈয়দপুর, এই বেল্টে আপনার চাটা আসছে হলো গিয়ে বেসিক্যালি পার্শ্ববর্তী দেশ আপনার শিলিগুড়ি, ওই বেলটাতে আপনার কিন্তু চা অনেক দিন থেকে চা হয়ে আসতেছে। তো আমাদের পঞ্চগড়ের সেই সময়কার যে ডিসি মহোদয়, সে যখন দেখলেন যে পার্শ্ববর্তী দেশে যদি চা উৎপন্ন হয় তাহলে আমাদের দেশে কেন হবে না, সেই দেখে কিন্তু সে একটি চারা ওখান থেকে সংগ্রহ করে এবং পরবর্তীকালে সে নিজের ডিসি অফিসে এটা সংরক্ষণ করে এবং সরকার উচ্চ পর্যায় থেকে ডিগনিশন পেয়ে এটা স্প্রেড হয় আপনার টোটাল উত্তরবঙ্গে। এবং যার জন্য কিন্তু উত্তরবঙ্গে যে মঙ্গাপ্রীত যে
বাক্যটা প্রচলিত ছিল, সেটা কিন্তু এখন আর নাই। তো তাদের সাথে আমাদের যে পার্থক্যটা, মৌলিক পার্থক্য তো নাই, কিন্তু প্রথম দিকে যে পার্থক্যটা সেটা ছিল ওনারা নিজস্ব বাগানের চাগুলো আপনার উৎপাদন করে, যেটা বললেন মোস্তাফিজ ভাই, যে প্লান্টেশন থেকে শুরু করে পরিচর্যা, এরপরে আপনি একটা পর্যায়ে 4 বছর পরে প্লাকিং এবং 10 বছর পরে পূর্ণাঙ্গভাবে আপনার এটাকে আহরণ করে। আর আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছিল গিয়ে আমরা যারা ফ্যাক্টরি হচ্ছে উত্তরবঙ্গে ইতিমধ্যে 32টা ফ্যাক্টরি রানিং এবং অলমোস্ট 30টা ফ্যাক্টরি আরও সরকারের এবং টি বোর্ডের নিবন্ধন পেয়েছে, তারা অনগোয়িংয়ে আছে। তো এই ফ্যাক্টরিগুলোর কাজ হচ্ছিল গিয়ে আপনার ছোটো ক্ষুদ্রায়তনে যে সকল কৃষক রয়েছে তাদের থেকে পাতাগুলো আমরা কালেক্ট করি, করার পরে আমরা প্রসেস করি, এবং এই পাতাগুলো কিন্তু ওরাই পরিচর্যা করে সাধারণত। তার নিজেরাই চা উৎপাদন করে আমাদের যখন বলে যে হ্যাঁ আমার পাতা রেডি প্রসেসিংয়ের জন্য, তখন আমরা তাদের থেকে কালেক্ট করি। কারো হয়তো 50 কেজি, কারো হয়তো 500 কেজি, কারো হয়তো 1000 কেজি, এভাবে আমরা কালেক্ট করে নিয়ে এসে আমরা এটা প্রসেসিংয়ের মাধ্যমে পরে আমরা বাজারজাত করি। আমরা চট্টগ্রাম যে অকশন হাউস রয়েছে সেখানে প্রেরণ করি, আর ওনারা নিজেদের মতো করে নিজেদের বাগানের চা প্রেরণ করে। এদিকটাই পার্থক্য, কিন্তু মৌলিক পার্থক্য ওনারাও চা তৈরি করে যে চাগুলো পরবর্তীকালে কনজিউমারের কাছে আসে, আমাদের চা ওই একই লেভেলে আমাদের চাও কিন্তু চলে আসে। ওখানে কিন্তু আপনার দুটাকে আলাদা করার কোনো সুযোগ নেই। আপনি আমাদের যে সকল চা ব্র্যান্ডের চাগুলো খেয়ে থাকে ওটার মধ্যে কিন্তু আমাদের চা রয়েছে। ব্ল্যান্ড যারা করে তারা মিক্স করে ফেলে। মানে একটা কথা রয়েছে না যে নিজস্ব বাগানে নিজস্ব চা, এটা কিন্তু আপনার একটা অবান্তর কথা। কারণ আপনার চায়ের নিয়মে হচ্ছিল গিয়ে প্রত্যেকটা চা বাগান প্রথমে পাঠাবে হচ্ছিল গিয়ে অকশন হাউসে। অকশন হাউসে বায়াররা ওখান থেকে আপনি কিনবে, কেনার পরে এটা ব্র্যান্ডিং করবে, বাজারজাত করবে। তখন আপনি ওইটার ভিতরে আপনার উপায় নাই জানার যে কার বাগানের চা এটা। তা আমাদের চা যেহেতু আপনার মেইন স্ট্রিমেই যায়, উত্তরবঙ্গের চা, সেহেতু ওইটার মধ্যে আমাদের চা রয়েছে। আপনার প্রশ্নের সূত্র ধরে একটু মোস্তাফিজ ভাইয়ের কাছে যেতে চাচ্ছিলাম যে আপনার বাগানের ডানকান ব্রাদার্সের চা কি সরাসরি গ্রাহক পর্যায়ে আপনারা পৌঁছাতে পারেন? প্রথমত চা দুভাবে বিক্রি হয়। আমরা হচ্ছি প্রডিউসার, তো বাংলাদেশে বড় প্রডিউসারদের মধ্যে আমরাই একমাত্র যাদের প্যাকেটিং কোনো বিজনেস নেই। প্যাকেটিং মিনস উনি যেটা বললেন চিশতি ভাই, যে ব্লেন্ডিং বিজনেসটা আমাদের নেই। সো আমরা সরাসরি অকশনে বিক্রি করি এবং সেখান থেকে ব্লেন্ডার যারা আছেন, প্যাকেটিয়ার আছেন, ওনারা কিনে ওনারা বিক্রি করেন। সো আমরা সরাসরি গ্রাহক পর্যায়ে যাওয়ার আমাদের এখন পর্যন্ত কোনো সুযোগ নেই। তবে আমাদের একটা চিন্তাভাবনা আছে, আমরা ভবিষ্যতে ওই দিকে যাওয়ার আমাদের আমরা প্ল্যান করছি। মানে সেক্ষেত্রে নিজস্ব বাগানে নিজস্ব চা বলার একটা সুযোগ তৈরি হবে। জি, সুযোগ তৈরি হবে, এবং সেখানে চাইলে আমরা নিজস্ব বাগানকেই আমরা ব্র্যান্ড করতে পারি। ফর এক্সাম্পল আমাদের লস্করপুর বাগান আছে, আমাদের লাংলা বাগান আছে, আমাদের শিলোয়া বাগান আছে, শমশেরনগর আছে। আমরা বলতে পারি যে শমশেরনগর আমার মনে হয় যদি আমি ভুল না বলতে, তাহলে আপনি একটা পার্সেন্টেজ হয়তো আপনি সেল করতে পারবেন, নিজে করতে পারবেন, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আপনি দিতে হবে অকশন মার্কেটে। জি, কিন্তু আপনি যদি যে উৎপাদন সেটা হয়তো আপনি সর্বোচ্চ 25% আপনি নিজে প্যাকেট করতে পারবেন, বাকি 75% আপনাকে দিতে হবে হচ্ছিল অকশন মার্কেটে। এটা হচ্ছিল চায়ের নিয়ম। জি, মানে অকশন মার্কেটে দিতে হবে। হ্যাঁ, ওনার যে চাটা তৈরি করবে, উৎপাদন করবে, সেটা কিন্তু উনি পুরোটাই আপনি নিজের প্যাকেটে কিন্তু ব্র্যান্ডিং করতে পারবে না, ওনাকে দিতে হবে হচ্ছিল অকশন মার্কেটে দিতে হবে। উনি সর্বোচ্চ 25% তাও আপনার স্পেশাল পারমিশন নিয়ে তখন দিতে পারবে। তবে আবার যেটা করা যায় যে আমরা যদি অকশন থেকে আবার নিজের চেয়ে আমরা নিজেরাও কিনতে পারি, তখন হয়তো হায়ার বিট করে আমাদেরকে কিনতে হবে। তো সেটাও আছে। উনি যেটা বললেন চিশতি ভাই, যে আমাদের একটা নিয়ম আছে, যখন আমার ব্লেন্ডিং লাইসেন্স থাকবে ম্যাক্সিমাম 25% টি বোর্ডের অনুমতি সাপেক্ষে আমরা নিজেরা কনজিউম করতে পারবো এবং প্যাকেট করে গ্রাহক পর্যায়ে দিতে পারবো। এর বাইরে সব চা অকশনে দিতে হবে, এবং আমি যদি নিজের চা কিনতে চাই সেটা কিনতে পারবো বিট করে, হায়ার প্রাইস দিয়ে তারপরে কিনতে হবে। তখন যদি আরেকজন বায়ার যদি আপনার থেকে বেশি বলে, সে কিন্তু নিয়ে যাবে। এক্স্যাক্টলি, এটাই ট্র্যাডিশনটা। আচ্ছা, তো এই ট্র্যাডিশনের মধ্যে আপনারা দীর্ঘদিন এই চা শিল্পের সাথে সংশ্লিষ্ট, তো কি মনে হচ্ছে এইখানে সামনের দিনে আসলে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে? চা শিল্পের মধ্যে 3টা বড় চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমাদের সাস্টেনেবিলিটি, রেভিনিউ সাস্টেনেবিলিটি। আপনি জেনে থাকবেন যে আমাদের চা শিল্প
করোনার পরে আমরা বেশ একটা বড় ধাক্কা খেয়েছি এবং তারপরে 2022 সনে আমাদের একটা শ্রমিক অসন্তোষ হয়েছিল। তখন আমাদের প্রায় 42% শ্রমিক মজুরি বেড়েছে। তা আমরা চাই শ্রমিকরা ভালো থাকুক, ওদের মজুরি বাড়ুক, বাট অ্যাট দ্য সেম টাইম যদি আমরা অকশনে ভালো দামটা পেতাম তাহলে এই শ্রমিক মজুরিটাকে আমরা হয়তো আমাদের সুন্দরভাবে শ্রমিকদের মজুরি দেওয়াটা আমাদের জন্য সহজ হতো। তো যেহেতু ওটা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে, যার কারণে বাংলাদেশের বেশিরভাগ ট্র্যাডিশনাল চা বাগান এই একটা ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়েছে। সো একটা রেভিনিউ সাস্টেনেবিলিটি হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ক্লাইমেট। সো ক্লাইমেট চ্যালেঞ্জ হওয়ার কারণে যেটা হচ্ছে যে আমাদের অনাবৃষ্টি এবং অতিবৃষ্টি। সো আমাদের ড্রাই সিজন থাকার কথা 3 মাস, সেখানে 4 থেকে 5 মাস, ইভেন 6 মাসও হয়ে যাচ্ছে যে বৃষ্টি নাই অথবা খুব কম বৃষ্টি। যখন বৃষ্টি কম থাকবে তখন অনেক ধরনের পেস্ট ডিজিজ অ্যাটাক হবে। পেস্ট ডিজিজ অ্যাটাক হলে আপনার গাছের যেই স্বাস্থ্য সেটা আপনার অনেক চারা মরে যায়, আবার যেগুলো আমাদের পূর্ণবয়স্ক গাছ সেগুলো রুগ্ন হয়ে যায়। সেটা একটা বড় চ্যালেঞ্জ। সেই জন্য আমাদের রিজার্ভারের প্রয়োজন, ইরিগেশন সিস্টেমের প্রয়োজন, যেটা আমাদের জন্য ইনভেস্ট করা বেশ বড় চ্যালেঞ্জ। থার্ড যেটা ফিউচারে সেটা হচ্ছে আমাদের ম্যান পাওয়ার। বিকজ আমাদের এখন যে শ্রমিকরা যারা আছেন ওরা কিন্তু মাইগ্রেটেড ওয়ার্কার, এবং মাইগ্রেটেড ওয়ার্কার ওনারা আসাতে ওনারা হয়তো এই কাজগুলো করছেন, বাট নেক্সট জেনারেশন যারা, আমরা যাকে জেন জি বলি বা মোবাইল যারা অনেক মোবাইল ফ্রেন্ডলি, এই জেনারেশনগুলো কিন্তু প্লাকিংয়ে আসবে না। তো তখন আমাদের কিন্তু একটা বড়, আজকে থেকে 5-7-10 বছর পরে এই শ্রমিকের একটা বড় সংকট সৃষ্টি হবে। তো এই 3টা সংকটকে মাথায় রেখেই আমরা এখন যে কাজগুলো করছি সেদিকে আমাদের একটা প্রচেষ্টা থাকবে, যাতে আমরা ভবিষ্যতে একটা সাস্টেনেবল টি ইন্ডাস্ট্রিকে আমরা সামনে দেখতে পাই সবাই মিলে। প্রাসঙ্গিক একটি কথা বলেছেন যে সামনের দিন আসলে একটা শ্রমিক সংকট হতেও পারে। জি জি। তবে শ্রমিক সংকটের পাশাপাশি এর আগে একটি কথা আপনি বললেন যে শ্রমিক অসন্তোষ। জি জি। আসলে এই টি স্টেটগুলোকে কেন্দ্র করে আমরা অসন্তোষের নিউজ কিন্তু অহরহ দেখতে পাই, জি। এবং বিভিন্ন সময় তারা স্ট্রাইক করে এবং সেখানে একটি অস্থিতিশীল পরিবেশও তৈরি হয়, যেটা আপনাদের ব্যবসায়ের জন্য অনেক বেশি ক্ষতিকর। তো আসলে এই ঘটনার পুনরাবৃত্তি কেন হচ্ছে, মানে কি মনে হয় আপনার? আচ্ছা, শ্রমিক অসন্তোষের যে ব্যাপারটা, বাংলাদেশে চা শিল্পটাই একমাত্র শিল্প যেটা 1967 সাল থেকে এখানে মহিলারা পুরুষদের সমান আপনার বেতন মজুরি পাচ্ছে, এবং এখানে আমরা অনেকগুলো জিনিস দিয়ে থাকি যেটা আপনার সামনে আসে না আমাদের, বিকজ আমরা যেটা হয় যে ওদের আবাসন সেটা আমরা দিয়ে থাকি, ওদের চিকিৎসা শিক্ষা ও দিয়ে থাকি, এবং পুরো চা শ্রমিক যারা আছেন ওনারা যে আমাদের যে এলাকায় থাকেন সেটা অনেকটা আমাদের পুরোটা আমরা একটা অভিভাবক হিসাবে কাজ করি, আমাদের ম্যানেজমেন্ট অভিভাবক হিসাবে কাজ করেন, এবং এর মাধ্যমে আমরা ওদেরকে রেশন দেই, ওদের চিকিৎসা অনেক কিছু দেই। কিন্তু ওনারা যেটা সবসময় বলে থাকেন যে ওদের যে মজুরি শুধু সেটাই, আসলে মজুরির বাইরেও কিন্তু একটা প্লাকিং বোনাস বলে একটা জিনিস আছে, সেটা ওনারা পান। তো আমরা একটা হিসাব করে দেখেছি যে আমরা মাসে ক্যাশ এবং কাইন 15,000 টাকার বেশি ওনারা পাচ্ছেন, 15,300 বা 500 টাকার মতো ওনারা পাচ্ছেন, যেটা হয়তো সামনে আসে না। আর বাংলাদেশের অনেক ঘটনাটাই কিন্তু থাকে, এর ব্যাকগ্রাউন্ডে কিছু রাজনৈতিক ব্যাপার থাকে যেটা হয়তো আমরা ওভাবে হ্যান্ডেল করতে পারি না। বাট আপনি যদি বলে থাকি যে বাংলাদেশে একমাত্র আমরাই যে আছি, আমার মনে হয় পৃথিবীতে এই ধরনের নাই যেখানে একটা শ্রমিক মারা গেলে তার পরিবারে কেউ আজীবন চাকরি পাবে, তারপরে ওরা পেনশন পায়, তারপর ওদেরকে রেশন পায়, তারপরে অনেক ধরনের বেনিফিট পায় যেগুলো সামনে আসে না। এই যে ল্যাট্রিন, তারপরে আমরা ডানকান ব্রাদার্সের আমাদের একটা হসপিটাল আছে, সেন্ট্রাল হসপিটাল, ওইটা মনে করেন ঢাকার যে কোনো একটা ভালো হসপিটালের মতো একটা উন্নত মানের হসপিটাল। সো আমাদের বাগানে 3 ধরনের আছে, আপনার প্রাইমারি হেলথ কেয়ার বলি আমরা কিন্তু একটা ফোর্স আছে 110 জনে যারা বাড়ি বাড়ি গিয়ে ওদের স্বাস্থ্য ব্যাপারে খোঁজ খবর নেয় এবং একটা রেজিস্টার মেনটেন করে। সেকেন্ডারি হসপিটাল, এটা সব বাগানেরই আছে, সব টি কোম্পানিরই, গার্ডেন হসপিটাল। এর বাইরে আমাদের আছে টার্সিয়ারি একটা সেন্ট্রাল হসপিটাল। তো এইটার আমি বলবো যে আমরাও চাই শ্রমিকরা ভালো থাকুক, এবং সেই জন্য আমরা চাই যে আমাদের পক্ষে যতটুকু সম্ভব, এবং যেটা আমি আগেও বলেছিলাম এটা একটা সামাজিক ব্যবসা যেখানে আমরা একটা পুরো জনগোষ্ঠী এবং চা বাগানকে কেন্দ্র করেই এর আশেপাশের যে গ্রামাঞ্চল, এই সব কর্মকাণ্ডগুলো এই চা বাগানকে কেন্দ্র করে গড়ে ওঠা। সেখানে সবার সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, আমরা এবং আমাদের যারা প্রশাসন আছে, টি বোর্ড, সবাই মিলে যদি আমাদের ডিসি, জেলা প্রশাসক, এই চেষ্টা করলে এইগুলো অনেকটাই সম্ভব নিয়ন্ত্রণ করা। একটু নিয়াজ আলী চিশতি আপনার কাছে আসবো, যে উনি যে বিষয়টি বলছিলেন যে তারা কিন্তু শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য অনেক কার্যক্রম নিয়ে থাকেন, তো সেই দিক থেকে আসলে আপনাদের কার্যক্রম শ্রমিকদের সাথে মানে কম কিনা, কিংবা আরো বাড়ানো কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? না, কারেক্টলি বলেছে। আসলে তাদের ট্রেডিশন চা যেটা, সেটা তারা
বিভিন্ন ধরনের প্রণোদনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিসগুলো দিয়ে থাকে। তারা কিন্তু বড় একটা ফ্যাসিলিটি পায়, যেটা কিন্তু আমরা পাই না। তাদের বাগানগুলো কিন্তু আমাদের গভর্নমেন্টের লিজ প্রপার্টি, এবং আমাদের কিন্তু এই বাগানগুলো আপনার ব্যক্তি মালিকানাধীন। হ্যাঁ, যার ফলে কিন্তু আপনারা যেখানে ফ্যাক্টরি করছেন এটা ব্যক্তি মালিকানা, সেটাও ব্যক্তি মালিকানা। আমরা কিন্তু গভর্নমেন্ট থেকে কোনো রকম ইনসেনটিভ থেকে শুরু করে কিছুই পাওয়া যায় না বা পাই না। তো যার জন্য আমাদের সেই এটা কম, সুযোগটা কম, একেবারে রুট পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে আমাদের সহায়তা দেওয়া। তারপরে কিন্তু আমরা যেটা করে থাকি সেটা হচ্ছিল গিয়ে এই যে যেটা বললেন, ফিউচারে যে এটা হবে, আপনার প্রবলেমটা হবে লেবার ক্রাইসিস। সেই লেবার ক্রাইসিসের জন্য তো আমরা কিন্তু ইতিমধ্যেই প্লাকিং মেশিনের সহায়তায়, আপনার আমদানিকৃত, জাপান থেকে আমদানিকৃত প্লাকিং মেশিনের সহায়তায় কিন্তু আমরা ওখানে কৃষক লেভেলে বিনামূল্যে আমরা সরবরাহ করছি। এবং আপনার মূল্যটা এইভাবে, আপনার যে টাকাটা সেটা আপনার তাদের যে প্লাকিংয়ের যে টাকাটা আপনার পাওয়া যায় সেটার থেকে আমরা ক্রমান্বয়ে কেটে ওই মূল্যটা নিচ্ছি আর কি। প্রথমে তাদের বিনামূল্যে দিই, তারপর ওই টাকাটা নিয়ে আসি। এটা ওই সিস্টেম। তাহলে এতে হলো কি, আপনার চায়ের গুণগত মান অক্ষুণ্ণ রইল, পাশাপাশি আপনার ফিউচারে যেন লেবার ক্রাইসিস না হয় এবং ওই দিকটাও আপনার নজর দেওয়া হলো। এছাড়াও আপনার ওই বাগান পর্যায়ে যখন তাদের চারা বিষয়ে, তখন আমরা সহায়তা করে থাকি চারা কেনার জন্য। আবার আপনার যখন প্রুনিং, যখন শীতকালে প্রুনিং করতে হয়, গাছকে কেটে দিতে হয় ভালো পাতা নিশ্চিতের জন্য। সিলেট কেন্দ্রিক যেই চা বাগানগুলো আছে, মানে সিলেটের অন্যান্য জেলা, সেখান থেকে কি আপনারা চারা নিতে পারেন, কিংবা নিজেদের মধ্যে আদান প্রদানের কোনো বিষয় আছে? এখন আপনার পঞ্চগড়ে এবং তথা ঠাকুরগাঁতে ওখানে কিন্তু আপনার বিভিন্ন নার্সারি রয়েছে। একটা পর্যন্ত প্রথম দিকে তো আপনার নেওয়া হতো, ওখান থেকে মেনলি আপনার চারা এসছে, আপনার সিলেট শ্রীমঙ্গল থেকে এসছে, আসার পরেই আপনার প্লান্টেশন হয়েছে। এখন কিন্তু প্রচুর নার্সারি রয়েছে, তো ওখান থেকে আমরা চারা পেয়ে থাকি। এবং টিবোর্ড আমাদেরকে চারা দিচ্ছে, বিনামূল্যে চারা দিচ্ছে। এই চারাগুলো আবার আমরা কৃষক পর্যায়ে বিতরণ ব্যবস্থা করছি। এবং তা ইরিগেশনের জন্য যে সময় আমরা পাতা পাই না, তখন কিন্তু তাদেরকে আমরা সাপোর্ট দিয়ে থাকি, তাদের অ্যাডভান্স হিসেবে অগ্রিম তাদেরকে টাকা দিয়ে থাকি যেন এগুলো পরিচর্যা করা হয়। আমরা একটা সফটওয়্যার ডাটাবেস করেছি, ওখানে আমাদের যারা পাতা সরবরাহ করে তাদের একটা তালিকা থাকে, এবং ওই তালিকাতে আমরা বলে দেই, আমরা নিজেরা নক করি যে আপনার পাতাটা এখন ম্যাচিউর হয়েছে, এখন আপনারা কাটার প্রপার সময়। এটা যদি না মানা হয় তাহলে হবে কি, পাতা একটা নির্দিষ্ট সময় যদি আপনি না কাটেন তাহলে কিন্তু পাতাটা বানজি বা আপনার এটা হয়ে যায়, আপনার পুক্ত হয়ে যায়। তখন কিন্তু চায়ের গুণগত মান অক্ষুণ্ণ রাখার জন্য এটা কিন্তু শ্রেয় না। তখন আমরা তাদেরকে নক করি, এবং আমাদের ভিজিটর রয়েছে, তারা গিয়ে তাদের বাগানগুলো দেখে আসে। ওখানে যদি কোনো বালাইনাশকের প্রয়োজন হয় আমরা অ্যাডভাইস করি যে এখন এই বালাইনাশক বা ওষুধটা আপনার দেওয়ার প্রয়োজন। এভাবে আমরা কাজগুলো করে থাকি। তো আপনাদের এই প্রতিষ্ঠা তো হয়েছিল ব্রিটিশদের হাত ধরেই। তো বর্তমানে আসলে যদি আপনি চিন্তা করেন যে ব্রিটেনে যেই চাটা উৎপাদন হচ্ছে আর আপনাদের এই ডানকানে যে চাটা উৎপাদন হচ্ছে, গুণগত মানের জায়গায় আসলে কিভাবে পার্থক্যটা করবেন আপনি? প্রথমত বলি যে ব্রিটেনে আসলে চা এখন আর উৎপন্ন হয় না। ব্রিটেনের চাগুলো আসে কেনিয়া, শ্রীলঙ্কা, মালাউই, ওসব দেশ থেকে। তো ওইসব দেশে যেমন কেনিয়াতে কিন্তু সারা বছর চা হয়, ওখানে বৃষ্টিটা সারা বছরই হয়। তো ওখানকার যে ওয়েদার আর ওদের যে মেশিনারি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে পাওয়ার প্রবলেম এবং ফাইন্যান্সিয়াল প্রবলেম। আমাদের এখানে, আমি শুধু ডানকানের কথা বলছি না, আমাদের বাংলাদেশের যেসব বাংলাদেশে অনেক ভালো ভালো চা বাগান আছে, এবং ট্র্যাডিশনাল যেই চা বাগানগুলো সবাই একই ধরনের চারা, এখানে আমরা বলি আপনার সিডলিং বলি এবং ক্লোনাল চারা বলি, ওনারা একই ধরনের চারা ইউজ করছেন। পার্থক্যটা হয় সেটা হচ্ছে যে আপনার কোয়ালিটিতে কিভাবে পার্থক্য হয়, যে আমরা যদি ভালো প্লাগ করতে যাই তখন আপনার ভলিউম কমে যায়। ভলিউম কমে গেলে আপনি লেস প্রোডাকশন করেন। লেস প্রোডাকশন করলে, যেহেতু আমরা অকশনে সেল করি, আমার আর কোনো অপশন নেই, সেই কারণে আপনি যতই ভালো বানান না কেন, আপনাকে কিন্তু ওখানে আপনি রেভিনিউতে একটা রেস্ট্রিকশন চলে আসে। সেই জন্য সবাই যেটা করে যে একটা ব্যালেন্স করে, কোয়ালিটি এবং ভলিউমের মধ্যে একটা কম্প্রোমাইজ করে এমনভাবে আমরা চেষ্টা করি যাতে আমরা চাটা আমরা মানে রেভিনিউটা আমরা এনশিওর করার চেষ্টা করি। এর সাথে সাথে যে ব্যাংকিংয়ের একটা ব্যাপার আমি বলবো, যেটা অন্যান্য দেশে এতটা ক্রাইসিসের মধ্যে নাই। মানে কোন দেশে ক্রাইসিসের মধ্যে নাই? বেসিক্যালি আমি যদি শ্রীলঙ্কার কথা বলি, শ্রীলঙ্কা, কেনিয়া, মালাউই, আমরা যে ক্রাইসিসটা ফেস করছি ওরা সেই ক্রাইসিসটা ফেস করছে না। ইভেন ইন্ডিয়া কিছুটা ক্রাইসিস ফেস করছে, তাও দার্জিলিং ফেস করছে, অন্যান্য জায়গায় করছে না। বেসিক্যালি আমরা যেটা হচ্ছে যে, যেমন আমাদের ব্যাংকিং যেই
ফাইন্যান্সটা আমরা নেই, আমাদেরকে যেটা হচ্ছে শস্য ঋণের মতো দেওয়া হয়। সো আমি শুধু ডানকানের কথা বলছি না, সবার কথাই বলছি, যেটা হয় যে শস্য ঋণটা আমরা ব্যাংক থেকে টাকা নেই এবং সেলের টাকাটা চলে যায় ব্যাংকে, তারপরে যায় পেমেন্টে। তো এখানের মধ্যে কিছু জটিলতা আছে, যে জটিলতা নিরসনের জন্য আমরা অনেক চেষ্টা করছি, এখনও সফল হইনি, বাট আমরা আশাবাদী। তো এইটার কারণে যেটা হয় যে আপনি কিন্তু সময় মতো চা পাতাগুলো প্লাগ করতে পারছেন না, কোয়ালিটি যেটাকে এনশিওর করে সেটা আপনি করতে পারছেন না, আপনার ফ্যাক্টরিতে যে জেনারেটর লাগানো কথা, মেশিনারি লাগানো কথা, সেগুলো আপনি করতে পারছেন না। আর এর বাইরে যেগুলো আছে, যে আমাদের পাওয়ারের যে সমস্যা, পাওয়ারটা হচ্ছে আনস্টেবল। আপনার যেহেতু এখানে অটোমেটিক ট্রিগারিং সিস্টেম লাগানো আছে, সেখানে আপনার যখন আপনার লোড কোথাও বেড়ে যায় এটা ট্রিপ করে। সো আপনার ফ্যাক্টরি যেটা চলছে, চলার সময় দেখা গেলো 10 মিনিট চলে আপনার পাওয়ার চলে গেল, তখন আপনি জেনারেটর চালাবেন। জেনারেটর আপনার কিন্তু আমার ওখানে 2টা জেনারেটর দরকার, আমাকে হয়তো একটা জেনারেটর দিতে হচ্ছে, বিকজ আমাকে গ্যাস লাইন ইনক্রিমেন্টের সুযোগ দিচ্ছে না। এই ব্যাপারগুলো, এই রেস্ট্রিকশনগুলো অন্যান্য দেশে এভাবে নাই। সো পাওয়ারের দিক থেকে ওরা সবাই সাফিসিয়েন্ট, ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি থেকে সাফিসিয়েন্ট, যেখানে আমরা সাফার করছি। আর যেটা বললাম, সবচেয়ে বেশি ফাইন্যান্স সাইডে আমরা সবগুলো বাগানই খুবই সাফার করছে, যার কারণে কিন্তু ওই যে মান যেটা আমাদের বজায় রাখা সেটা সম্ভব না, এবং আমরা ওই রেভিনিউর দিকটা চিন্তা করি, কোয়ালিটির দিকটা আমরা কিছুটা কম চিন্তা করি। তো যেহেতু সাফার করছেন, সেহেতু আপনার কি মনে হয় যে এই ট্রেডিশনাল থেকে আসলে ব্রড লিফ যেটা, মানে সেটাতে মাইগ্রেট করা আর মানে করবে কিনা সামনে অনেকেই, আপনার কি মনে হয়? ফার্স্ট অফ অল, এটা মাইগ্রেট করার সম্ভাবনা কম, বিকজ দুই ইন্ডাস্ট্রি দুইভাবে অপারেট করে। এবং আমাদের যেমন আমাদের সাফারিংয়ের পরও আমরা যে কোয়ালিটিটা ধরে রাখতে পারছি, সেটা অনেক দিনের আমাদের সাধনা এবং অনেক দিনের প্র্যাকটিসের জন্য ধরে রাখা, সেটা হয়তো বটলিফের ওই জায়গায় আসতে একটু সময় নেবে। আর 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আমরা আশা করি যে আমাদের সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, আমরা অনেক আলোচনা করছি, এবং অর্থ মন্ত্রণালয়, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, টি বোর্ড, ওনাদের সাথে আলোচনা করছি। আশা করছি যে এগুলো হয়তো আমরা একটা সমাধানের পথ দেখব, এবং সামনের দিকে এই সমস্যাগুলো অনেকটা কম আমরা অনুভব করব। যে একটু নিয়াজ আলী চিশতি আপনার কাছে আসতে চাই, যে উনি যে বিষয়টি বললেন যে সমস্যা এবং চ্যালেঞ্জ মোকাবেলা করে ট্রেডিশনাল বিজনেসটা আরও কিন্তু ভালোর দিকে এগোচ্ছে, তো সেক্ষেত্রে আপনাদের সম্ভাবনা কি, মানে টিকে থাকার সম্ভাবনা কতটুকু এই বড় বড় স্টেটে? না, আসলে আমরা যারা ব্যবসার সাথে জড়িত, আপনি শুধু চা ব্যবসায় কেন, সকল ব্যবসায় কিন্তু চ্যালেঞ্জ আছেই। হ্যাঁ, এই জন্যই কিন্তু আপনার ব্যবসাকে হালাল করা হয়েছে। প্রথম দিকের চ্যালেঞ্জ ছিল একরকম, এখনকার চ্যালেঞ্জ একরকম। প্রথম দিকে চ্যালেঞ্জ ছিল হলো গিয়ে এই পাতাগুলো প্রপার ওয়েতে আমরা করতে পারছি কিনা, বাজার করতে পারছি কিনা, তখন আমরা লুক পাবো কিনা, লুকের স্বল্পতা ছিল, এই সম্পর্কে ধারণা ছিল মানুষের একেবারেই। এর আমরা উদ্বুদ্ধ করতাম, আমরা অ্যাডভান্স করতাম, ওইগুলো চ্যালেঞ্জ ছিল। এখন চ্যালেঞ্জটা আবার ডিফারেন্ট। এখন চ্যালেঞ্জ হচ্ছে এত ফ্যাক্টরি হয়েছে, আপনার পাতা পাওয়া যাচ্ছে না, মানে আমরা বরঞ্চ কম্পিটিশন করে বেশি দামে পাতা কিনছি। বাজারে ক্রাইসিস জন্য দাম বাড়ায় কিনতে হচ্ছে, কিন্তু আমি কিন্তু সেই দামটা পাচ্ছি না। তো আমরা কিন্তু প্রতিনিয়ত এদিকে লসের সম্মুখীন হচ্ছে। এটা ডেফিনেটলি আমরা এটা ওভারকাম করব। এবং পাশাপাশি যেটা আমরা দেখতে পাই যে বিদ্যুতের একটা সংকট, যেটা ভাই বলে গেলেন, ওনাদের একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে ওখানে প্রচুর পরিমাণ গ্যাস সরবরাহ আছে, আমাদের যেটা নাই। আমরা টোটালি আপনার বিদ্যুতের উপর ডিপেন্ড করি। আর ঢাকা শহরেই অনেক সময় দেখা যায় লোডশেডিং, আর সেখানে তো মফস্বলে তো আপনি বলাই বাহুল্য যে 24 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট 4 থেকে 5 ঘন্টা আমাদের বিদ্যুৎ থাকে না। তাও যদি আপনার ইনফর্ম করার পরে বিদ্যুৎ যায়, তাহলে আমাদের জন্য ভালো। তো আবার ঝড় বৃষ্টি হলে অনেক সময় বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আমাদের যেহেতু কাঁচা পাতা আমাদের সংরক্ষণ করতে হবে, এইগুলো জেনারেটর রয়েছে, এই চ্যালেঞ্জগুলো আছেই। তবে আশাবাণী হচ্ছিল গিয়া আমরা প্রতিনিয়তই চ্যালেঞ্জ ফেস করে, নতুন নতুন চ্যালেঞ্জ আসে এবং এগুলো ফেস করে কিন্তু এগিয়ে যাচ্ছি। জি, ধন্যবাদ জনাব নিয়াজ আলী চিশতি এবং জনাব মোস্তাফিজুর রহমান আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের চা শিল্প নিয়ে, এবং চা শিল্পের যেই প্রধান সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। বিশেষ করে আজকে এই আলোচনার মধ্যে একটি বিষয় কিন্তু স্পষ্ট উঠে এসেছে, যে কেনিয়া, শ্রীলঙ্কা কিংবা ভারতে এই চা শিল্পের অগ্রসর এবং চা শিল্পের অগ্রগতিতে যেই সুবিধাগুলো দেয়া হচ্ছে রাষ্ট্রীয় পর্যায় থেকে, তো বাংলাদেশেও কিন্তু সেই সুবিধাগুলো যদি বাড়ানো যায়, সেক্ষেত্রে বাংলাদেশের চা শিল্প কিন্তু আরও কয়েক গুণ এগিয়ে যেতে পারে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের এই আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।